শুরু করেছিলাম, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছেন? আমার ভয়েস কি শোনা যাচ্ছে? আমাকে একটু বলতে হবে, কারণ অনেক সময় নেটওয়ার্ক চলে গেলে বোঝা যায় না। ভয়েস কি ক্লিয়ার কিনা? জি মিস। ম্যাম ভয়েস ক্লিয়ার আছে। আচ্ছা, একটু বলবেন, কারণ একটু পর পর দেখা যায় অনেক সময় তো ইন্টারনেট কানেকশন যদি লস্ট হয়ে যায়, তাহলে আমি এখান থেকে তো বুঝতে পারি না। ডেফিনেটলি আপনাদের বুঝতে হবে সেটা। কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম। ওকে। তো লাস্ট ক্লাসে আমরা আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা সেটা স্টার্ট করেছিলাম। এখান থেকে আই গেস 3 করেছিলাম। যদি একটু আমি স্লাইডটা শেয়ার করি। অবজেক্টিভ 1, 2, 3 এই 3টা মনে হয় করা হয়েছিল, তাই না? এই 3 নাম্বারটা কি করেছিলাম? অবজেক্টিভ 3টা কি ডিসকাস করেছিলাম? আমার যতটুকু মনে আছে আমি অবজেক্টিভ 1, 2 and 3 বলেছিলাম। সবাই একটু দেখেন যে এটা কি ডিসকাস করা হয়েছিল কিনা, অবজেক্টিভ 3। করিয়েছিলাম না? ম্যাম ম্যাম মার্কস। অবজেক্টিভ 3 ডিসকাস করা হয়েছিল। আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের অবজেক্টিভ 4 কে স্টার্ট করব। তো আমাদের আর দুটো অবজেক্টিভ আছে এই চ্যাপ্টারে। আমরা লার্নিং অবজেক্টিভ ধরে ধরে করছিলাম, সো অলরেডি আমরা 3টা লার্নিং অবজেক্টিভ অ্যাচিভ করেছি। সো আমাদের অবজেক্টিভ 4 ডিসকাস কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট অ্যান্ড আইডেন্টিফাই স্ট্র্যাটেজি ফর ক্রিয়েটিং ভ্যালু ফর কাস্টমার্স অ্যান্ড ক্যাপচারিং ভ্যালু ফ্রম কাস্টমার ইন রিটার্ন। সো এই পয়েন্টটা আমরা ফার্স্টে ডিসকাস করবো এই চ্যাপ্টারে। আমরা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বলতে কি বুঝি এবং কিভাবে কাস্টমারদের জন্য কোম্পানি ভ্যালু ক্রিয়েট করে এবং সেটা ইন রিটার্নে কিভাবে ভ্যালুটা কাস্টমারদের থেকে রিসিভ করে। So here the point is two. The first one is building customer relationships. First, we need to know how can companies create or build customer relationship through their marketing activities. Then second one is capturing value from customer. তাহলে এখানে দুইটা জিনিসের কথা বলা হয়েছে। একটা কিভাবে আমরা কোম্পানি ভ্যালুটা ক্রিয়েট করবে এবং কিভাবে কোম্পানি কাস্টমারদের কাছ থেকে ভ্যালুটা রিসিভ করবে। তো দুইটা পয়েন্ট। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট আমরা কি বুঝি? Customer relationship management is the overall process of building and maintaining profitable customer relationship by delivering superior customer value and satisfaction. The customer relationship management is the process by which companies first build and then maintain. ফার্স্ট তাকে কি করতে হবে? একটা রিলেশনশিপ বিল্ড করতে হবে এন্ড দেন মেনটেন দা কাস্টমার রিলেশনশিপ। কিভাবে কাস্টমার রিলেশনশিপ সে মেনটেন করবে? গিভিং দেম কাস্টমার সার্ভিস, গুড কাস্টমার সার্ভিস অ্যান্ড স্যাটিসফ্যাকশন। অ্যান্ড এই যে কাস্টমার রিলেশনশিপ, এটা কিন্তু ওয়ান ডে তে পসিবল না। এটা কি উইথ টাইম, উইথ সার্ভিসেস এটা কি হবে? বিল্ড হবে এবং সেটা মেনটেন করা পসিবল হবে। সো কাস্টমার বিল্ডিং ব্লকস, কাস্টমার পারসিভ ভ্যালু, কাস্টমার স্যাটিসফ্যাকশন। তো সবার আগে আমাকে জানতে হবে যে কাস্টমারদের আসলে পারসিভড ভ্যালুটা কত।
পারসিভড ভ্যালু বলতে আমরা কি বুঝি? দ্য ডিফারেন্স বিটুইন টোটাল কাস্টমার রিসিভড বেনিফিটস অ্যান্ড কাস্টমার কস্ট। তাহলে কাস্টমার যতটুকু কস্ট করছে, সে যতটুকু ভ্যালু পে করছে, তার থেকে সে যদি বেশি বেনিফিট রিসিভ করে, এটার যে ডিফারেন্সটা, এটাকে আমরা বলি কাস্টমার পারসিভড ভ্যালু। তার মানে যতটুকু আমি কস্ট করছি, ফর এক্সাম্পল একটা প্রোডাক্টের জন্য আমি পে করছি হচ্ছে 100 টাকা, I need to get a benefit of more than 100 টাকা from that goods and or services. So definitely আমাকে যদি আমার প্রোডাক্টটার প্রাইস 100 টাকা হয় অথবা সার্ভিসটার প্রাইস 100 টাকা হয়, তাহলে কি আমাকে এখান থেকে কি মোর দ্যান 100 বেনিফিট রিসিভ করতে হবে। এখন আমি এটা কিভাবে বলতে পারি যে আমি মোর দ্যান 100 রিসিভ করছি? ইট ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অফ দ্য গুডস। আমরা যে প্রোডাক্টটা পারচেস করছি সেখান থেকে আমরা আসলে কি কি বেনিফিটস পাচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে। তারপরে ডিপেন্ড করবে এই প্রোডাক্টটা থেকে আমরা আফটার সেলস কি সার্ভিস পাচ্ছি। সবকিছুর উপর ডিপেন্ড করবে কাস্টমার পারসিভড বেনিফিটস এন্ড কাস্টমার কস্ট, এই দুইটার ডিফারেন্স, এটাকে আমরা বলছি কাস্টমার পারসিভড ভ্যালু। হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, এক্সটেন্ড টু উইচ পারসিভড পারফরমেন্স ম্যাচেস আ বায়ার্স এক্সপেকটেশন। তাহলে আমরা এখন যেটা দেখছি, আমাদের ফার্স্ট যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে বিল্ডিং কাস্টমার রিলেশনশিপ। এটা কিভাবে করব এটা নিয়ে আমরা ফার্স্টে ডিসকাস করছি। সো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমাদেরকে কি করতে হবে, কাস্টমার পারসিভড ভ্যালুটা কনসিডার করতে হবে এবং দেখতে হবে কাস্টমার স্যাটিসফ্যাকশন। সো কাস্টমার স্যাটিসফ্যাকশনটা কখন হবে? কাস্টমার যে এক্সপেকটেশন ছিল সেটা যখন ফুলফিল হবে, হোয়াট দে রিসিভ অ্যান্ড হোয়াট দে এক্সপেক্ট, এই দুটো যখন ইকুয়াল হবে বা এই দুটো যত ম্যাচ করবে, তত কি রিলেশনশিপটা বিল্ড করা পসিবল হবে। এটা কি ক্লিয়ার? হোয়াট ইজ পারসিভড ভ্যালু অ্যান্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন? এখানে কারো কোনো কোশ্চেন আছে? No, ma'am. ওকে, তো দেন কাস্টমার রিলেশনশিপ লেভেলস অ্যান্ড টুলস। তাহলে আমাকে দেখতে হবে যে আমরা কিভাবে কাস্টমার রিলেশনশিপ আসলে কোন লেভেলে আছি এবং সেটাকে কিভাবে আমরা মেনটেন করব বা কিভাবে এই রিলেশনশিপটাকে আমরা রাখবো। ফার্স্ট ওয়ান ইজ বেসিক রিলেশনশিপ। বেসিক রিলেশনশিপস, এক্ষেত্রে আমরা নর্মালি এই কাস্টমার গুলো হয় যারা হচ্ছে আমার লো মার্জিন কাস্টমার। আমরা প্রত্যেকটি ডিসকাস করবো, আমি জাস্ট নামগুলো আগে বলছি। ফার্স্ট ওয়ান ইজ বেসিক রিলেশনশিপ অর লো মার্জিন কাস্টমার্স। দেন হচ্ছে ফুল পার্টনারশিপ অর হাই মার্জিন কাস্টমার্স। দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি মার্কেটিং প্রোগ্রামস অর রিওয়ার্ড কাস্টমার্স। তো প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি আমাদের লো মার্জিন কাস্টমার্স অর বেসিক রিলেশনশিপ বিটুইন আ কোম্পানি অ্যান্ড দেয়ার consumer or customer. Then second one is full partnership or high margin customers, then frequency marketing programs or reward customers. So আমরা individual point গুলো দেখি। আচ্ছা, সো নর্মালি যদি আমরা বেসিক রিলেশনশিপ বলি তাহলে কি বোঝানো হয়? আর লো মার্জিন কাস্টমার, এটা দেখি কি মনে হচ্ছে? কেউ কি বলতে চান হোয়াট ইজ বেসিক রিলেশনশিপ অর লো মার্জিন কাস্টমার? হোয়াট ইজ লো মার্জিন? কেউ কি বলতে চান হোয়াট ইজ লো মার্জিন? লো মার্জিন, এই ওয়ার্ডটা তো ম্যাম আপনার অ্যাকাউন্টিং এ অনেক শুনেছেন। হোয়াট ইজ লো মার্জিন? ম্যাম হয়তো যেখানে হচ্ছে বিজনেসের প্রফিট খুব কম হয়, লো মার্জিন প্রফিট যাদের কাছ থেকে হয় ওরাই হচ্ছে লো মার্জিন কাস্টমার। ওকে, এখন লো মার্জিন যেটা, মানে মার্জিন এই ওয়ার্ডটা, এটা কি শুধুমাত্র রেভিনিউ? আপনার তো রেভিনিউর সাথে এক্সপেন্স অনেক ধরনের হয়, বা আমরা যে বলছি যে আমাদের প্রফিটটা কম হবে, সেটা কোন ধরনের প্রফিটের কথা বলা হচ্ছে?
যে বললেন যে মার্জিনটা যে বললেন, আমি এখানে জিজ্ঞেস করছি যে এখানে লো মার্জিন বলতে কোন কোন মানে কোন প্রফিটটার কথা বলা হচ্ছে? ম্যাম আমি শিওর না আসলে, আই থট জাস্ট বিজনেসের প্রফিট। ওকে, সো আমরা যদি বলি, আমরা যদি লো মার্জিনের কথা বলি, ফর এক্সাম্পল কিছু কিছু কোম্পানি আছে দেখবেন, বা কিছু কিছু সময় কোম্পানি যেটা করে, তারা হচ্ছে জানে যে এই প্রোডাক্ট, আমার এই প্রোডাক্ট গুলো হচ্ছে কি বেসিক প্রোডাক্ট, আমার এগুলো যদি আমি সেলও করি তারপরও হচ্ছে আমার কাস্টমাররা পারচেস করবে। আবার আমি যদি নাও করি তাহলে কি আমার কোম্পানি, আমার যে কাস্টমার তারা হচ্ছে পারচেস করবে। এটা ডেইলি নেসেসারি গুডস, এটাকে তাদের কি করতে হবে, তাদের পারচেস করতে হবে। সো দেখা যায় যে এখানে আমরা বেসিক রিলেশনশিপ বলতে বুঝাচ্ছি যে কোম্পানি অনেক সময় যেটা করে, তাদের যে লো মার্জিন কাস্টমার্স আছে বা তাদের যে কাস্টমার আছে তাদের সাথে বেসিক রিলেশনশিপ মেনটেন করে, নট লাইক দ্যাট তারা সবসময় তাদেরকে ফোন কল করবে বা তাদের যে মার্কেটিং স্ট্র্যাটেজিস আছে সেগুলো ডিসকাস করবে, বা এরকম না যে সবসময় তাদের যে কাস্টমার আছে তাদেরকে পার্সোনালি তারা রিকগনাইজ করবে যে আমার এই কাস্টমারটা আমার প্রফিটেবল কাস্টমার, বা আমি এই কাস্টমারকে কল করে তার কাস্টমার সার্ভিস কেমন ছিল, বা তার কি কি সে কি কি বেনিফিট পেয়েছে এই প্রোডাক্টটা থেকে। এই রিলেশনশিপটা তারা প্রপারলি মেনটেন করে না, তারা জাস্ট বেসিক তাদের যতটুকু দরকার সেই রিলেশনশিপটা তারা মেনটেন করে। ঠিক আছে, তার মানে হচ্ছে তারা এরকম না যে তারা তাদের সব যে কাস্টমার আছে সব কাস্টমারদের সাথে তারা প্রপার কমিউনিকেটিভ রিলেশনশিপ মেনটেন করছে। তারা হয়তো বা তাদেরকে কল করে জিজ্ঞেস করছে না তাদের প্রোডাক্টের এক্সপিরিয়েন্স কেমন ছিল, তারা আসলে প্রোডাক্টটা ইউজ করে তারা স্যাটিসফাইড কিনা, বা তাদের প্রত্যেকটা কাস্টমারদেরকে তারা পার্সোনালি হয়তো বা তারা কন্ট্যাক্ট করে না। এটাকে আমরা বলছি বেসিক রিলেশনশিপ। ওকে, দেন হচ্ছে আমাদের ফুল পার্টনারশিপ। এই ধরনের রিলেশনশিপে কোম্পানি কি করে, আহ, তাদের যে কাস্টমার আছে তাদের সাথে রিলেশনশিপ মেনটেন করে থ্রু দেয়ার প্রোডাক্ট এক্সপেরিয়েন্সেস, যে তাদের প্রোডাক্ট এক্সপেরিয়েন্স কেমন ছিল, বা তারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন ইনফরমেশন তারা শেয়ার করে, সেটার মাধ্যমে তারা ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করে, বা ওয়েবসাইট ক্রিয়েট করে যেটার মাধ্যমে তারা তাদের ইনফরমেশন গুলো কালেক্ট করার চেষ্টা করে। তার মানে হচ্ছে তাদের যে মানে হাই মার্জিন কাস্টমার্স আছে তাদের সাথে ফুল পার্টনারশিপ মেনটেন করে। রেগুলারলি তারা তাদের ইনফরমেশন গুলো জানতে চায়, তাদের একটা আলাদা কাস্টমার বেস আছে যাদের ইনফরমেশন গুলো তারা রেকর্ড করে, তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা তারা জানতে চায়, বা তাদের তাদের থেকে কি পরিমাণ তার প্রফিট হতে পারে এই জিনিসগুলো তারা কি করে, তারা সবসময় ইনফরমেশন গুলো কালেক্ট করে কোম্পানিজ। সেক্ষেত্রে তারা তাদের কিভাবে তারা আরো বেটার ওয়েতে তাদের সাথে কমিউনিকেট করতে পারে তারা সবসময় এই ওয়েটা সিক করতে থাকে। ঠিক আছে, সো বেসিক অ্যান্ড ফুলটা কি বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। ওকে, বেসিক হচ্ছে মেইনলি তারা একটা রিলেশনশিপ মেনটেন করবে, তারা কাস্টমারদের সাথে খুব বেশি ইনভলভড হবে না, কাস্টমারদের ইনফরমেশন গুলো তারা রাখবে না, কাস্টমারদেরকে ডেইলি বেসিসে কমিউনিকেট করবে না, তাদেরকে আমরা সেই ক্ষেত্রে আমরা বলছি বেসিক রিলেশনশিপ। আর ফুল পার্টনারশিপ কখন বলছি, তারা যখন প্রত্যেকটা কাস্টমারকে ওভাবে ডিল করবে, একটা ফুল পার্টনারশিপের মাধ্যমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে তারা সেখানে তাদের কাস্টমাররা যেটা কোম্পানি যেটা করবে, কাস্টমাররা কি কি সার্ভিস লাইক করছে, বা কোন সার্ভিসটাতে তারা প্রবলেম ফেস করছে, বা কোন প্রোডাকশন গুডসে তাদের প্রবলেম ফেস করছে, এবং কিভাবে তাদের কাস্টমার এক্সপিরিয়েন্স বেটার করা যায়, সেই জিনিসগুলো তারা পার্সোনালি কাস্টমারদের আর কনজিউমারদের সাথে কমিউনিকেট করবে ফুল পার্টনারশিপে। ওকে, দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি মার্কেটিং। সো ফ্রিকোয়েন্সি মার্কেটিং বলতে আমরা কি বুঝি, অনেক সময়
যারা আমাদের ফ্রিকোয়েন্ট কাস্টমার থাকে, আপনারা দেখবেন এয়ারলাইন্স এর ক্ষেত্রে এরকম থাকে, আপনারা যারা ফ্লাই করেছেন তারা হয়তো বা দেখবেন ডিফারেন্ট টাইপের এয়ারলাইন্স এ তাদের অপশন থাকে যে আপনি যত মাইল যাবেন সেটার উপর বেস করে আপনাকে অফার দেওয়া হবে, যে এত% ডিসকাউন্ট, এরকম ডিফারেন্ট টাইপের অফার দেওয়া হবে। এদেরকে বলা হয় রিওয়ার্ড কাস্টমার্স, যারা হচ্ছে যাতে ফ্রিকোয়েন্টলি আমরা কাস্টমারটাকে হোল্ড করতে পারি, যারা আমাদের কাস্টমার তারা যাতে অন্য কোনো এয়ারলাইন্স অথবা অন্য কোনো সার্ভিসে মুভ না করে, এই জন্য তাদেরকে কি করা, প্রতি প্রতিবার তাদেরকে বিভিন্ন ধরনের অফার দেওয়া বা বিভিন্ন ধরনের সার্ভিসের কমিটমেন্ট দেওয়া, বা তাদের যে ইনফরমেশন গুলো তাদের কি করা, তাদের ইনফরমেশন গুলোর কনসিডার করে বিভিন্ন ধরনের তাদেরকে রিওয়ার্ড প্রোভাইড করা, এটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি মার্কেটিং প্রোগ্রাম। যেমন আমি এয়ারলাইন্স এর কথা বলছি, এয়ারলাইন্স এর ক্ষেত্রে তারা দেখা যায় এই ধরনের রিওয়ার্ড গুলো দিয়ে থাকে। তারা কি করে, যে আপনি যত মাইল ফ্লাই করবেন সেটা প্রিভিয়াসলি আপনি যত মাইল ফ্লাই করবেন সেটার উপর বেসিস করে আপনি কি করবেন, ফিউচারে একটা সার্টেন ডিসকাউন্ট আপনি অ্যাচিভ করতে পারবেন। তো সেটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি মার্কেটিং প্রোগ্রামস। এছাড়াও আমাদের আরো কি হতে পারে, অনেক সময় দেখা যায় যে আপনাদের বিভিন্ন ধরনের কার্ড ইউজ করি আমরা। যেমন আমি আড়ং এর কথা যদি বলি, আড়ং এর দেখা যায় যে প্রিভিলেজ কার্ড থাকে বা বিভিন্ন ব্র্যান্ডের প্রিভিলেজড কার্ড থাকে, যেটার মাধ্যমে তারা তাদের কাস্টমারদেরকে রিওয়ার্ড করে যারা সবসময় তাদের প্রোডাক্টটা বাই করছে বা সব খুব লয়াল, তাদের কোম্পানির ক্ষেত্রে খুব বেশি লয়াল, তাদের ক্ষেত্রে এই ধরনের রিওয়ার্ড গুলো প্রোভাইড করা হয়। এবং সেটার উপর বেস করে কাস্টমারদের যে ব্র্যান্ড এক্সপেরিয়েন্স সেটা কি করা হয়, ইনক্রিজ করা হয়। যেখানে শুধুমাত্র আরও না, দেখা যায় আপনি কোনো একটা হোটেলের ক্ষেত্রে বিভিন্ন সময় হোটেলরা কি করে তাদের কাস্টমারদেরকে বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে, যদি আপনি এতদিন থাকেন এটার উপর বেস করে আপনার পয়েন্ট অ্যাড হবে, ফিউচারে আপনি ওই পয়েন্টের উপর বেসিস করে আপনি একটা ফ্রি স্টে পাবেন। এই ধরনের অফারও তারা কি করে থাকে, দিয়ে থাকে। এটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি মার্কেটিং প্রোগ্রাম আর রিওয়ার্ড কাস্টম। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার আমাকে বলেন কি কি বুঝলেন। এই তিনটা একজন একজন করে কি ডিসক্রাইব করেন। ফার্স্ট ওয়ান হচ্ছে বেসিক রিলেশনশিপ। হোয়াট ইজ বেসিক রিলেশনশিপ? এনিওয়ান? ম্যাম, বেসিক রিলেশনশিপ হচ্ছে যে টাইপের কাস্টমারদের সাথে খুব বেশি হয়তো এঙ্গেজমেন্ট হয় না, মেবি এটা ওয়ান টাইম পারচেজ হতে পারে বা খুবই কম অ্যামাউন্টের পারচেজ হতে পারে, যেটা হচ্ছে কোম্পানি হচ্ছে ওদেরকে নিয়ে পরের বার হয়তো কন্ট্যাক্ট নাও করতে পারে বা ওদের সাথে এঙ্গেজমেন্টটা খুব একটা করার প্রয়োজন হয় না স্বাভাবিকভাবে। সো ওদেরকে বেসিক রিলেশনশিপ কাস্টমার বলা যায়। দেন আরেকজন বলেন হোয়াট ইজ ফুল পার্টনারশিপ অর হাই মার্জিন কাস্টমার্স? ফুল পার্টনারশিপ or high margin customers? Anyone? আমি তো আমি তো বলেছি অলরেডি হোয়াট আর দ্য 3 টাইপস অফ লেভেলস। তো এখন আপনারা একটু আমার সাথে শেয়ার করেন যে আপনারা কি বুঝতে পেরেছেন। না না হলেও আমি বলে দিব আবার। তো আপনারা শেয়ার করতে পারেন। সেকেন্ড যদি বলতে চান, ফুল পার্টনারশিপ, মার্জিন কাস্টমার্স, এনিওয়ান? ম্যাম, ফুল পার্টনারশিপ হচ্ছে রেফার করে যে যখন কোম্পানি কাস্টমারদের সাথে রেগুলার বেসিসে কন্ট্যাক্টে থাকে, বিট কলস অথবা টেক্সট, যে ওনাদের কাছ থেকে ফিডব্যাকস নেওয়ার চেষ্টা করে যে প্রোডাক্ট গুলো কেমন লেগেছে, সার্ভিস কেমন লেগেছে, এক্সেট্রা। ওকে, থ্যাংক ইউ। সো তার মানে হচ্ছে যখন হচ্ছে কাস্টমারদের সাথে কোম্পানি সবসময় একটা কন্ট্যাক্টের মধ্যে থাকে, বা তাদের যে ফুল লিস্ট, এটা একটা সবসময় তারা তাদের যে ভেরি ইম্পর্টেন্ট কাস্টমার্স আছে তাদের একটা লিস্ট করে তাদের সাথে সবসময় কমিউনিকেট করে, তখন সেটাকে আমরা হাই মার্জিন কাস্টমার বলছি। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ
ফ্রিকোয়েন্সি মার্কেটিং প্রোগ্রাম, রিওয়ার্ড কাস্টমার্স। থার্ড ওয়ানটা একজন বলেন। রিওয়ার্ড কাস্টমার্স এর ক্ষেত্রে কি হয়? হুম, মানে যারা আমাদের লয়াল কাস্টমার আছে তাদেরকে সবসময় তারা কি করে, বিভিন্ন ধরনের অফার প্রোভাইড করে থাকে, যে তারা যদি এই টার্গেটটা ফুলফিল করে তাহলে তাদেরকে সেটার উপর বেসিস করে তারা ডিফারেন্ট টাইপের কি করবে, রিওয়ার্ড প্রোভাইড করবে। তাদের জন্য সবসময় তারা কি করে, কিছু না কিছু ডিসকাউন্ট এভেল করার জন্য সবসময় কিছু না কিছু থাকে কোম্পানির কাছে তাদের রিওয়ার্ড কাস্টমারসদের জন্য। সো এখানে আমরা এই তিনটা রিলেশনশিপ লেভেল দেখলাম, যে কিভাবে কাস্টমারদের সাথে কোম্পানি রিলেশনশিপ মেনটেন করে। সো নেক্সট আমরা যেটা দেখব, এঙ্গেজিং কাস্টমার্স। আমরা কিভাবে এঙ্গেজমেন্ট করব বা কিভাবে আমরা কাস্টমার এঙ্গেজমেন্ট হবে ইন দিস ডিজিটাল মিডিয়া ওয়ার্ল্ড, কিভাবে আমরা কাস্টমার রিলেশনশিপটা মেনটেন করতে পারি। সো ফার্স্টে যেটা, কাস্টমার এঙ্গেজমেন্ট মার্কেটিং, ওয়ার্ডটা দেখে বোঝা যাচ্ছে কাস্টমার ম্যানেজমেন্ট মার্কেটিং। Customer management marketing makes the brand a meaningful part of customer আমাদের যেটা হচ্ছে, যখন আমরা বলছি কাস্টমার এঙ্গেজমেন্ট মার্কেটিং, তার মানে কি এখানে আমরা এঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা একটা মার্কেটিং প্রসেসে যাচ্ছি। তার মানে হচ্ছে তারা কি করবে, এই মার্কেটিং থেকে তারা একটা ব্র্যান্ডটাকে এমন ভাবে তারা ক্রিয়েট করবে যেটার মাধ্যমে তারা কি করতে পারে, এটা তো হচ্ছে একটা টোটালি একটা মার্কেটিং প্রসেস, যেটার মাধ্যমে তারা তাদের যে ব্র্যান্ড আছে সেটাকে তারা তাদের কাস্টমার যারা তাদের সামনে প্রেজেন্ট করবে। এবং এই যে কাস্টমারদের সাথে তাদের যে কনজিউমার কনভারসেশনটা হচ্ছে, বা তারা যে লাইভ গুলো, যেহেতু আমরা ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার কথা বলছি, তাদের এই যে ইন্টারাকশনটা হচ্ছে থ্রু কনভারসেশন অর লাইভ, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, যে ডিরেক্টলি আমরা তাদের এক্সপিরিয়েন্সটা জানতে পারি, যে কাস্টমাররা আসলে কি ধরনের, কি চিন্তা করছে এই প্রোডাক্টটার ব্যাপারে। এটা টোটালি যেহেতু ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া নিয়ে বলা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা এখানে কাস্টমার এঙ্গেজমেন্ট মার্কেটিংটা আমরা নাওয়াডেজ আমাদের যে সিচুয়েশন সেটার উপর বেসিস করে বলছি। আগের মার্কেটিং, কাস্টমার এঙ্গেজমেন্ট মার্কেটিং ছিল যে আপনাদের দেখা যেত বিভিন্ন জায়গায়, স্ট্রিটের একটা কর্নারে অথবা ডিফারেন্ট ইউনিভার্সিটির সামনে দেখা যেত বিভিন্ন ধরনের স্টল থাকতো, ওখানে তারা স্যাম্পল প্রোভাইড করতো, অথবা কাস্টমারদের কাছ থেকে কাস্টমারদেরকে দেখা যেত যে তাদের একটা ফ্রি প্রোডাক্ট দিত, বা দেখা যেত ওই মোমেন্টের জন্য তাদেরকে একটা ফ্রি স্যাম্পল প্রোভাইড করতে, এবং সেটার উপর বেসিস করে তারা বলতো যে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। বাট ইন নাওয়া ডেজ এখন কিন্তু সেই ইউনিভার্সিটিতে যেমন স্যাম্পল দেওয়া হতো এই জিনিসগুলো, বা স্ট্রিটে যে আগে স্যাম্পল গুলো প্রোভাইড করা হতো, এগুলো কিন্তু এখন অনেক কমে গেছে। এখন কি সবকিছু এখন যেহেতু ডিজিটাল আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সো এখানে আমরা কি করছি, কাস্টমার এঙ্গেজমেন্ট মার্কেটিং এর মাধ্যমে আমরা কি করছি, ডিরেক্ট একটা কনভারসেশন করছি টু আওয়ার কাস্টমার। ডিরেক্ট অ্যান্ড কন্টিনিউয়াস ইনভলভমেন্ট, আমরা কিন্তু দুটি জানছি, যে ডিরেক্টলি আমরা তাদের সাথে একটা কনভারসেশন করছি, যেটার মাধ্যমে আমরা আমাদের যে ব্র্যান্ডের এক্সপিরিয়েন্সটা অথবা কনভারসেশনটা বা কমিউনিটিটা যে বিল্ড করা, এই জিনিসটা করতে পারছি। এটার মানে শুধুমাত্র এইটা না, যখন আমরা বলছি কাস্টমার এঙ্গেজমেন্ট মার্কেটিং, আমরা অনেক সময় ভাবি যে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে মার্কেটিং গুলো হয় সেটা কিন্তু নট নেসেসারি শুধুমাত্র সেল করা, প্রোডাক্টটা সেল করাই মেইন মেইন অবজেক্টিভ না। এক্ষেত্রে তাদের অবজেক্টিভ হচ্ছে কিভাবে তারা তাদের যে ব্র্যান্ডটা আছে সেটাকে একটা স্ট্রং পজিশনে নিতে পারে, বা যেটার মাধ্যমে তারা কন্টিনিউয়াসলি কাস্টমারদের সাথে ইনভলভ থাকতে পারে। সো ইটস নট ওনলি টু মেক দ্য to sell their brand or to sell their product to customer.
ইটস অ্যাবাউট তারা কি করবে এটার মাধ্যমে তাদের যে রিলেশনশিপ, তাদের যে কাস্টমারদের সাথে রিলেশনশিপ, সেটা যাতে আরো বেশি আহ, আরো আরো বেশি স্ট্রং হয়, তারা সেই জিনিসটা আসলে ট্রাই করে। তো এটাকে আমরা বলছি কাস্টমার এঙ্গেজমেন্ট মার্কেটিং ইন টুডেজ ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া। ওকে, তো মেইনলি এই ধরনের মার্কেটিং এর আসলে অবজেক্টিভটা কি? মেইন অবজেক্টিভ হচ্ছে কিভাবে তারা তাদের ব্র্যান্ডটাকে অ্যাজ আ ব্র্যান্ড কিভাবে কাস্টমারদের সাথে সামনে প্রেজেন্ট করতে পারে। ওকে, সো সেক্ষেত্রে কি হবে, এটা শুধুমাত্র এরকম না যে আজকে তারা সোশ্যাল প্ল্যাটফর্মে তারা প্রোডাক্টটাকে শো করছে, শুধুমাত্র আজকেই তারা প্রোডাক্টটা সেল করবেন, ফিউচারে এটা আর কোনোদিন তারা দেখাবে না, বা তাদের আসলে ফিউচার নিয়ে কোনো টেনশন নেই, এরকম না। এক্ষেত্রে তাদের মেইন পারপাসই হচ্ছে কিভাবে তারা কাস্টমারদের সাথে ইনভলভমেন্টটা ইনক্রিজ করতে পারে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা, এখন আমরা যদি একটু চিন্তা করে থাকি, এখনকার দিনে যারা কাস্টমার তারা কি বেটার ইনফর্মড? আপনারা যদি নর্মালি চিন্তা করেন, কাস্টমাররা কিন্তু বিভিন্ন জায়গায় কি করতে পারে, সোশ্যাল মিডিয়ায় যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে হচ্ছে, তারা কিন্তু কম্পেয়ার করতে পারে যে হ্যাঁ ঠিক আছে, এই প্রোডাক্টটা এই এই পেজে হয়তো বা ভালো, বা এইখান থেকে আমি ভালোভাবে পারচেস করতে পারছি, বা এই প্রোডাক্টটা হয়তো বা গুড কোয়ালিটি না। সো নাও our customers are more informed than before, or more connected than before, or more empowered than before. আগের থেকে যদি আমরা চিন্তা করি, they are more involved in social media, more connected, or তারা কি এখন কি খুব বেশি empowered, যেটা আমাদের আগে ছিল না। কারণ তারা এখন তারা এই যে আমাদের কনজিউমার যারা, তারা কি ব্র্যান্ড সম্পর্কে এখন অনেক কিছু জানে, এবং তাদের কি আছে, ডিজিটাল প্ল্যাটফর্মে তারা কি করতে পারে, এই ভিউজ তারা শেয়ার করতে পারে, বা তাদের যে এখন দেখা যায় যে তারা খুব খুব ফ্রিকুয়েন্টলি তারা কি করে, তাদের যে এক্সপেরিয়েন্স গুলো তারা কি এই এক্সপেরিয়েন্স গুলো কিন্তু অনলাইনে শেয়ার করছে। তো আমরা বলতে পারি তারা কি এখন অনেক বেশি এম্পাওয়ার্ড দেন বিফোর। দেন হচ্ছে আহ, আমরা যদি এভাবে চিন্তা করি, শুধুমাত্র যে কাস্টমার রিলেশনশিপটা মেনটেন করা সেটা কিন্তু না, এটার মাধ্যমে কিন্তু এই যে কাস্টমারটা যাতে ফিউচারে কখনো আপনার সম্পর্কে যখন শেয়ার করবে তখন যাতে কোনো নেগেটিভ কিছু শেয়ার না করে, এটাও কিন্তু কি কাস্টমার এঙ্গেজমেন্ট মার্কেটিং এর মধ্যে পড়ছে। ঠিক আছে, ক্লিয়ার? এটা বুঝতে পেরেছি এটা? জি ম্যাম। তো এখানে যদি আমরা দেখি কাস্টমার এঙ্গেজমেন্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া, এখানে হচ্ছে আমাদের একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন দেওয়া আছে। তো এখানে যেটা বলা হচ্ছে, দিস অফার গ্রোজ ইন ভ্যালু ফর ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস দ্য মোর ইউ শেয়ার ইট আপ। এটা আমরা অলরেডি অনেক দেখেছি যে এ ধরনের আমাদের কি থাকে, অনেক সময় ক্যাম্পেইন করা হয় যেখানে বলা হয় যে আপনি যে যত শেয়ার করবেন সেটার এগেনস্টে আপনারা কি পাবেন, ডিসকাউন্টস পাবেন। তো যত শেয়ার হবে তত কি পাওয়া যাবে, ডিসকাউন্ট পাওয়া যাবে। তো এভাবে তারা বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে, যেটার মাধ্যমে এঙ্গেজমেন্টটা ইনক্রিজ করা যায়। ওকে, so brand exchanges created by consumers themselves, both invited and uninvited, by which consumers are playing an increasing role in shaping their own brand experiences and those of other consumer. এটা আমি অলরেডি বলেছি যে এমন ভাবে কনজিউমারদের কাছে ব্র্যান্ডটাকে প্রেজেন্ট করতে হবে যেটাতে তারা কি করতে পারে, এমন ভাবে তাদেরকে ব্র্যান্ডটা তাদের সামনে প্রেজেন্ট করতে হবে যাতে কনজিউমাররা নিজেই এমন ভাবে তাদের ব্র্যান্ড এক্সপেরিয়েন্সটা শেপ হবে, যেটার মাধ্যমে তারা নিজেই সেটা কি করবে, প্রেজেন্ট করবে টু আদার কনজিউমার। তারা তাদের এক্সপেরিয়েন্স যেটা সেটা কি করবে, তারা আদার কনজিউমারদের কাছে শেয়ার করবে। সো
এটার মাধ্যমে কাস্টমার টু কাস্টমার এক্সচেঞ্জ হতে পারে সোশ্যাল মিডিয়াতে, অথবা ব্লগের মাধ্যমে, বা অনলাইন রিভিউ সাইটস এর মাধ্যমে, অথবা আদার কোনো ডিজিটাল ফর্মের মাধ্যমে তারা কি করতে পারে, এই যে তাদের এক্সপিরিয়েন্স, ব্র্যান্ড এক্সপিরিয়েন্স যেটা, সেটা কি করতে পারে আদার যারা তাদের সাথে শেয়ার করতে পারে। মানে এই জন্য এটাকে আমরা বলছি, ফার্স্ট ওয়ান ছিল আমাদের কাস্টমার এঙ্গেজমেন্ট মার্কেটিং, এটা হচ্ছে আমাদের কনজিউমার জেনারেটেড মার্কেটিং। এই ফার্স্ট ওয়ান যেটা, এটা কি করেছে কোম্পানি, যে তারা তাদের ব্র্যান্ডে, তাদের যে কাস্টমার তাদের সাথে এঙ্গেজমেন্টের মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজমেন্টের মাধ্যমে স্ট্রং একটা রিলেশনশিপ বিল্ড করেছে, কন্টিনিউয়াস অ্যান্ড ডিরেক্ট একটা কাস্টমার ইনভলভমেন্টের মাধ্যমে তারা রিলেশনশিপটা বিল্ড করেছে। অ্যান্ড ইন কেস অফ কনজিউমার জেনারেটেড মার্কেটিং, এখন যেটা করবে তারা, সেটা ক্রিয়েট করবে কে, কনজিউমাররা। কনজিউমাররা কি করবে, তাদের তাদের যে এক্সপেরিয়েন্সটা, তাদের যে, তারা যে জিনিসটা ফিল করে এই ব্র্যান্ডটার সম্পর্কে, তারা সেটাকে কি করবে, এক্সচেঞ্জ করবে ইন সোশ্যাল মিডিয়া, এক্সচেঞ্জ করতে পারে, কোনো ব্লগের মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারে, বা রিভিউর মাধ্যমে তারা এক্সচেঞ্জ করতে পারে। ওকে, সো সেক্ষেত্রে কি, আমাদের বোথ ইনভাইটেড অ্যান্ড আনইনভাইটেড যে কনজিউমার আছে, তারা তাদের যে এক্সপেরিয়েন্স গুলো সেটা আদার যে কনজিউমার তাদের সাথে শেয়ার করবে। ক্লিয়ার? ম্যাম, বলো। একটা কোয়েশ্চেন ছিল। হুম। ম্যাম, আমাদের মডার্ন ডিজিটাল মার্কেটিং এ যখন আমরা দেখি যে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যখন ক্যাম্পেইনস চালানো হয়, হুম। যেখানে হচ্ছে ব্র্যান্ড গুলো নিজেরা ক্যাম্পেইন রান করে এঙ্গেজমেন্টের জন্য, বাট হুম। ক্যাম্পেইনের মেইন জিনিসগুলো হচ্ছে কনজিউমাররা নিজেরাই হচ্ছে করে, মেবি ভিডিও বা রাইটিং হুম। সামথিং, এগুলো কি ম্যাম কনজিউমার জেনারেটেড ধরবো না এঙ্গেজমেন্ট ধরবো? আচ্ছা, কোম্পানিজ যখন তাদের সাথে কমিউনিকেশনটা করে, যে আহ, তোমার হচ্ছে আমাদের আগে তো ফার্স্টে তাদেরকে ব্র্যান্ডটা সম্পর্কে বলতে হবে, রাইট? এরপরে তার ব্র্যান্ডের সাথে সম্পর্কে যখন ইন্টারাকশন হবে, তাদের যখন রিলেশনশিপটা হয়ে যাবে, তখন যে কনজিউমাররা যে বললেন যে তারা নিজেরাই এটা প্রমোট করে, কিভাবে প্রমোট করে তারা এটা নিয়ে, হয়তোবা তাদেরকে অ্যাক্টিভিটিস দেওয়া হয় যে এই ব্র্যান্ডটাকে নিয়ে আপনাকে বলতে হবে, যেটার কারণে আপনি হয়তোবা এত% ডিসকাউন্ট পাবেন, বা একটা ব্র্যান্ড নিয়ে আপনি দেখা গেল আপনার যে কাস্টমার অথবা কনজিউমার আছে তাদেরকে আপনি জিজ্ঞেস করলেন, যে তারা আপনাকে হয়তোবা নিউ আইডিয়াস দিতে পারে। যে একটা হয়তোবা আপনি একটা ফ্যান কন্টেস্ট করলেন, একটা কন্টেস্টের মাধ্যমে আপনি বললেন যে নিউ আইডিয়া দেওয়ার জন্য, বা কিভাবে তারা হচ্ছে তাদের যে এক্সপিরিয়েন্সটা, আপনি সেটা বললেন যে অন্যান্য কনজিউমারদের কাছে আপনাদের এমন ভাবে করতে হবে যেটা আপনার আইডিয়ার মাধ্যমে আপনি আদার যে কনজিউমার তার কাছে শেয়ার করবেন। বিভিন্ন কন্টেস্টের মাধ্যমে এটা করা হয়, সেটাকে আমরা বলছি কনজিউমার জেনারেটেড। যখন কনজিউমাররা এই জিনিসটা করছে, নিউ আইডিয়া জেনারেট করছে, বা আহ, মানে বিভিন্ন ধরনের, তারা প্রোডাক্টটাকে কনজিউমারদের কাছে শেয়ার করছে বাই দেয়ার ওন আইডিয়া, নট বাই দ্য কোম্পানিজ আইডিয়া। ক্লিয়ার? বুঝতে জি ম্যাম। পেরেছি যে কোয়েশ্চেন করলেন। তা এই দুইটার মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে, কাস্টমার এঙ্গেজমেন্ট মার্কেটিং অ্যান্ড কনজিউমার জেনারেটেড মার্কেটিং? এই কনসেপ্ট গুলো কিন্তু না বুঝলে পরে যখন আমরা কন্টিনিউ করব তখন কিন্তু আপনাদের একটু কনফিউশন থাকবে, তো এখানে যদি কেউ না বুঝেন আমাকে একটু জিজ্ঞেস করতে হবে। সবাই কি ক্লিয়ার এই দুটো? ইয়েস। ওকে, আমরা কন্টিনিউ করছি। তো এঙ্গেজিং কাস্টমার্স, অলরেডি আমরা এটা বলেছি, আমি এটা রিপিট করছি না। লাইফ ইজ গুড স্টার্ট উইথ ডিপলি ফেল্ট এঙ্গেজমেন্ট ওর দি সেন্স অফ পারপাস স্প্রেডিং দ্য পাওয়ার অফ অপটিসিজম। দেন হচ্ছে বিল্ডিং কাস্টমার রিলেশনশিপের মধ্যে হচ্ছে পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তো পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট আমরা কাকে বলছি? Partner relationship management involves working closely with partners in other company departments and outside the company
jointly bring greater value to customer। এটা মানে যখন আমি ডেফিনেশনটা বললাম তখনই বোঝা যাচ্ছে যে তারা কি করবে, বিভিন্ন ধরনের মার্কেটিং পার্টনার্স যারা আছে তাদের সাথে তাদের সাথে পার্টনারশিপে গিয়ে তারা কি করবে, জয়েন্টলি কাজ করবে, যেটার মাধ্যমে তাদের কাস্টমার ভ্যালু তারা ইনক্রিজ করতে পারে। তার মানে দে মাস্ট ওয়ার্ক ক্লোজলি উইথ আ ভ্যারাইটি অফ মার্কেটিং পার্টনার্স, ডিফারেন্ট মার্কেটিং পার্টনার্স, তাদেরকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, এবং সেটার উপর বেস করে তারা জয়েন্টলি কাস্টমারদের সাথে ডিল করবে। যেমন অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের কোম্পানি আছে যারা এই সার্ভিস গুলো প্রোভাইড করে থাকে। কি ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে? সাপোজ কোম্পানি চাচ্ছে যে কাস্টমারদের উপর একটা সার্ভে করতে, তাদের যে নিডস অ্যান্ড ডিমান্ডস সেগুলো তারা হয়তোবা আইডেন্টিফাই করতে চাচ্ছে। দ্যাটস ওয়াই তারা একটা কোম্পানিকে হয়তোবা পে করছে যে তারা হচ্ছে ইনফরমেশন গুলো কালেক্ট করবে যে এখনকার দিনে কাস্টমাররা কি ধরনের ইনফরমেশন লাইক করে। সো সেভাবে তারা কি করবে, এই ইনফরমেশন গুলো কাস্টমারদের কাছ থেকে কালেক্ট করবে। অন্য কোম্পানি, অন্য একটা মার্কেটিং পার্টনার্স যারা, তারা কি করবে, ইনফরমেশনটা কালেক্ট করবে এন্ড সেটার উপর বেসিস করে তারা তাদেরকে ইনফরমেশনটা দিবে এবং তারা তাদের জন্য ভ্যালু ক্রিয়েট করতে পারবে। তার মানে এটার উপর বেসিস করে তারা কি করবে, তাদের গুডস অ্যান্ড সার্ভিসেস গুলো ডিজাইন করবে। ওকে, সো তার মানে হচ্ছে যখন আমরা অন্য কারোর সাথে মিলে জয়েন্টলি কোনো কিছু করব আমাদের কাস্টমারদের জন্য, সেটাকে আমরা বলছি পার্টনার। এটার মানে এটা না যে শুধুমাত্র মার্কেটিং পার্টনার্স এর সাথেই কাজ করতে হবে, দ্যাট ক্যান বি আদার সাপ্লায়ার অথবা আদার চ্যানেল পার্টনার্স, এনিওয়ান ক্যান বি দিস পার্টনার। ডেফিনেটলি এটা কি আউটসাইড দ্য কোম্পানি হতে হবে। আউটসাইড কোম্পানি হলে অথবা তার কোম্পানি ডিপার্টমেন্টস যদি হয় তখন সেই ক্ষেত্রে আমরা এটাকে রিলেশনশিপটা যখন হচ্ছে, যেটার মাধ্যমে আমরা আমাদের কাস্টমারদের জন্য একটা ভ্যালু ক্রিয়েট করতে পারছি, এটাকে আমরা বলছি পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। ক্লিয়ার? Yes, miss. সো এগুলোর মাধ্যমে আমার কি হচ্ছে, কাস্টমার রিলেশনশিপ আমরা বিল্ড করছি। এতক্ষণ আমরা সব দেখেছি হচ্ছে আমাদের ফার্স্ট এখানে যেটা ছিল বিল্ডিং কাস্টমার রিলেশনশিপ, কিভাবে আমরা বিল্ড করছি। আমরা ফার্স্টে দেখলাম যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট কি হচ্ছে, আমার কাস্টমার পারসিভড ভ্যালু অ্যান্ড কাস্টমার স্যাটিসফ্যাকশনের মধ্যে আমরা দেখলাম ডিফারেন্সটা কি, বা রিলেশন যখন আমরা কাস্টমার রিলেশনশিপের কথা বলছি দুটো খুব ইম্পর্টেন্ট। দেন আমরা দেখলাম হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ রিলেশনশিপ ইন কাস্টমার রিলেশনশিপ লেভেলস। দেন হচ্ছে আমরা দেখলাম কাস্টমার এঙ্গেজমেন্ট ইন টুডেজ ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া। দেন দেখলাম হচ্ছে কনজিউমার জেনারেটেড মার্কেটিং। দেন লাস্ট ওয়ান যেটা আমরা দেখেছি পার্টনারশিপ না রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সো এটা ছিল আমাদের বিল্ডিং কাস্টমার রিলেশনশিপ। দেন আমরা যেটা দেখবো ক্রিয়েটিং কাস্টমার, ক্যাপচারিং ভ্যালু ফ্রম কাস্টমার। তাহলে এতক্ষণ আমি কি করেছি, কাস্টমার সার্ভিস প্রোভাইড করেছি, কাস্টমারের সাথে একটা স্ট্রং রিলেশনশিপ বিল্ড করেছি। এখন আমার কি লাগবে, এখন আমি সেখান থেকে কি ভ্যালু রিসিভ করব। তো ভ্যালু রিসিভ করার ক্ষেত্রে ফার্স্টে আমাদের যেটা ক্রিয়েট কাস্টমার লয়্যালটি অ্যান্ড রিটেনশন। একটা ভ্যালু ক্রিয়েট করার ক্ষেত্রে কাস্টমারদের সাথে সবার আগে আমাকে কি করতে হবে, তার কাস্টমারের লয়্যালটিটা ক্রিয়েট করতে হবে, যাতে তারা কি করে, সব সময় তাদের প্রোডাক্টের প্রতি লয়াল থাকে এবং কাস্টমারদেরকে রিটেইন করা পসিবল হয়। যখন একটা গুড কাস্টমার রিলেশনশিপ হবে তখন সেখানে কি থাকবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন ক্রিয়েট হবে। আপনি যদি কোনো কাস্টমারদেরকে গুড সার্ভিস প্রোভাইড করেন বা গুড কাস্টমার সার্ভিস আপনার রিলেশনশিপ হয়, তখন সেক্ষেত্রে তারা কি করবে, গুড একটা তাদের ক্ষেত্রে কাস্টমার স্যাটিসফাইড হবে এবং ইন রিটার্ন স্যাটিসফাইড কাস্টমার যারা থাকবে তারা কি থাকবে, সবসময় লয়াল থাকবে এবং তারাই তাদের হয়ে ফেভারেবল কথা বলবে। আদার যে কনজিউমার আছে তাদেরকে তারা বলবে যে এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা সার্ভিস ভালো। তারা কি করবে, কোম্পানি সম্পর্কে এবং প্রোডাক্ট সম্পর্কে তারা কাস্টমারদের সাথে কথা বলবে। অনেক সময় দেখা যায় যে স্যাটিসফাইড অ্যান্ড আনস্যাটিসফাইড কাস্টমার যারা, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটা ডিফারেন্স হয়ে যায়।
থাকে না, কিছু কাস্টমার আছে স্যাটিসফাইড, কিছু আছে আনস্যাটিসফাইড অর ডিসস্যাটিসফাইড কাস্টমার। সো যদি এরকম হয় যে স্যাটিসফাইড কাস্টমারের ক্ষেত্রে কিন্তু আমার লয়্যালটিটা কি থাকে, যতটুকু না থাকে, ডিসস্যাটিসফাইড কাস্টমার যেটা, তাদের ক্ষেত্রে কি লয়্যালটিটা আরো তাড়াতাড়ি কি হয়, ড্রপ করে। আপনি যদি এখন চিন্তা করেন, আপনি যখন একজন স্যাটিসফাইড কাস্টমার, তখন আপনার কি লয়্যালটিটা যেরকম না হবে, আপনি যদি ডিসস্যাটিসফাইড কাস্টমার হন, সেক্ষেত্রে আপনার কি হবে, আপনার লয়্যালটিটা আরো কম, অনেক বেশি কম হবে বা অনেক ড্রপ করবে লয়্যালটিতে। আপনি যদি হঠাৎ করে আপনার ডিসস্যাটিসফ্যাকশন চলে আসে, আপনি আগে যখন লয়াল কাস্টমার ছিলেন, স্যাটিসফাইড কাস্টমার ছিলেন, আপনার লয়্যালটি যতটুকু না থাকবে ব্র্যান্ডের প্রতি, যখনই আপনি ডিসস্যাটিসফাইড হয়ে যাবেন, সাথে সাথে কি আপনার লয়্যালটিতে অনেক বেশি ড্রপ করবে। এই কথাটা কি বুঝতে পেরেছি? এটা কি বোঝা গেছে? হ্যালো? Yes, ma'am. Yes, ma'am, বুঝেছি। এক্ষেত্রে আমরা দেখতে পারি যে লয়্যালটি যেটা আমরা বলছি, সেক্ষেত্রে হচ্ছে স্যাটিসফাইড কাস্টমার যারা, তাদের মধ্যে যে লয়্যালটিটা থাকে, যখন সেই স্যাটিসফাইড কাস্টমার যদি ডিসস্যাটিসফাইড হয়, স্লাইট ডিসস্যাটিসফ্যাকশনও যদি তার আসে, তার লয়্যালটিতে কি হয়, একটা অনেক বেশি পরিবর্তন হয় দেন স্যাটিসফাইড কাস্টমার। এটাই আমি বলতে চাচ্ছিলাম। তো দ্যাটস ওয়াই আমাদের সবসময় ট্রাই করতে হবে যে আমরা কাস্টমারদেরকে কিভাবে লং লং টার্মে কিভাবে লয়াল রাখতে পারি। কারণ লয়াল কাস্টমার যারা, তারা কি সবসময় ওই প্রোডাক্টটা পারচেস করবে এবং ফিউচারে তারা এই তার যে কাস্টমার বেস, সেটাকে সে ইনক্রিজ করতে হেল্প করবে। শুধুমাত্র যে সে নিজে লয়াল থাকবে, নট লাইক দ্যাট, তার যে কাস্টমার বেস সেটাও সে কি করতে হেল্প করবে, সে ইনক্রিজ করতে হেল্প করবে। সো এখন আমি যদি এইভাবে চিন্তা করি, কোনো কারণে যদি আমার কোনো কাস্টমার, লয়াল কাস্টমার, আমি যদি দেখা গেল যে আমি কোন একটা লয়াল কাস্টমার ছিল, তাকে যদি আমি লুজ করি, তাহলে কি প্রবলেম হবে? সেক্ষেত্রে আমি যখন তাকে লুজ করব, তখন সেটার মানে না যে আমি একজন কাস্টমারকে লুজ করছি, সেটার মানে কি আমার আমার যে তার মাধ্যমে আদার যে ফিউচার কাস্টমার্স গুলো আমি পেতাম, সেটাও আমরা কি করছি, লুজ করছি। এই জন্য আমরা এখানে বলছি কাস্টমার লাইফ টাইম ভ্যালু। Customer lifetime value is the value of the entire stream of purchases that the customer would make over a lifetime of patronage. তাহলে আমরা বলছি যে আমাদের কাস্টমার লাইফ টাইম ভ্যালু হচ্ছে সেই ভ্যালুটা যেটা কি আমার পুরো লাইফ টাইমে, যে আমাদের টোটাল যে প্র্যাকটিসটা হচ্ছে কাস্টমারদের জন্য, সেটার পুরো যে ভ্যালুটা, সেটাকে আমরা বলছি কাস্টমার লাইফ টাইম ভ্যালু। আপনি যদি এখানে একটা পলিসি দেখতে পারেন, ইটস আ কোম্পানি, তাদের মেইন পলিসি কি ছিল, তাদের দুইটা রুল ছিল। দ্য কাস্টমার ইজ অলওয়েজ রাইট, তাদের রুল নাম্বার হচ্ছে, ফার্স্ট ওয়ান হচ্ছে দ্য কাস্টমার ইজ অলওয়েজ রাইট, এন্ড রুল নাম্বার টু হচ্ছে ইফ দ্য কাস্টমার ইজ এভার রং রেফার টু রিড রুল ওয়ান। যদি কখনো রংও হয়, তাও আমাকে কি করতে হবে, ফার্স্ট যে রুল সেটাই অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে এই কোম্পানির পলিসি। তো সেক্ষেত্রে এই যে স্টু লিওনার্ড, এটা হচ্ছে একটা কোম্পানি যেটা হচ্ছে নিউ ইয়র্কের একটা সুপার স্টোর। তারা হচ্ছে কি, তাদের স্টোরের মধ্যে তারা সবসময় এটা থাকে, তারা এটা কনসিডার করে যে কাস্টমাররা সবসময় রাইট হবে। এটা তারা কেন করে, যাতে তারা কি কাস্টমারদের যে ভ্যালুটা সেটা ট্রিট করতে পারে। এটা তাদের একটা স্ট্র্যাটেজি, একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। অ্যান্ড এক্ষেত্রে তারা ধরে নিল যে কোনো একটা কাস্টমার যদি আনহ্যাপি কাস্টমার থাকে, বা আমি ধরলাম যে এই কোম্পানির ক্ষেত্রে আমি ধরলাম একটা সুপার স্টোরের ক্ষেত্রে এই কাস্টমার, আমাদের দেশে আছে, স্বপ্ন আছে, বা আদার যে সুপার স্টোর গুলো আছে, আগোরা আছে, এই যে সুপার স্টোর গুলো, এখন কোনো একটা কোম্পানি, কোনো একটা কাস্টমার যদি কখনো ডিসস্যাটিসফাইড হয় কোনো একটা স্টোরের প্রতি, তাহলে সে কি আর লাইফ টাইমে সে কি করবে না, ওই স্টোর থেকে কিন্তু আর পারচেস করবে না, সে শিফট করবে টু আদার স্টোর। সে হয়তোবা আগে স্বপ্ন থেকে পারচেস করতো, এখন হয়তোবা সে বিগ বাজার থেকে পারচেস করবে, অথবা দেখা গেল যে সে মিনা বাজার থেকে পারচেস করবে। সো তার মানে কি, একজন
মানে স্যাটিসফাইড থেকে সে যখন আনহ্যাপি এক্সপিরিয়েন্স পেলো বা সে যখন ডিসস্যাটিসফাইড হলো, তখন সে কি করবে, আরেকটা সুপার স্টোরে চলে যাবে, এবং সেটার কারণে কিন্তু তার লাইফ টাইমে সে যে পারচেসটা করতো সেটা কি করলো, কোম্পানিটা লস করলো। ইজ ইট ক্লিয়ার? Yes, ma'am. আমি তো বলতে চাচ্ছি, আপনারা কি আসলে বুঝতে পারছেন? কোন আরো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ জিজ্ঞেস করবেন, কারণ যেহেতু অনলাইন ক্লাস আমি শুধু বলি, সো এক্ষেত্রে ইন্টারাক্টিভ বা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি তো বলছি, কিন্তু আপনারা যদি কোয়েশ্চেন না করেন বা না বলেন কিছু, তাহলে কিন্তু আমি বুঝবো না যে আপনাদের কোথায় প্রবলেম আছে। তো সবাই একটু শেয়ার করবেন যদি কোথাও প্রবলেম ফেস করেন। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাস্টমার লাইফ টাইম ভ্যালু ইজ ইম্পর্টেন্ট। আমি কিন্তু এই একটা প্যারার এগেইনস্টে অনেক কিছু বলেছি, সো এই ইনফরমেশন গুলো আপনারা মাথায় রাখতে হবে। এন্ড আপনাদের এই স্লাইড তো অনেকগুলো, এখানে 52 স্লাইড, একটা চ্যাপ্টারে অনেক কিছু আছে, সো আমি কিন্তু জাস্ট একটা একটা করে স্লাইড দিয়েছি। যদি আমি সবগুলো এখানে ইনফরমেশন ইনক্লুড করতে যেতাম, এটা 100-র উপরে হয়ে যেত স্লাইডের নাম্বার। সো দ্যাটস আমি বলবো, আমি জাস্ট বেসিক এখানে লিখেছি, বাট যখন আমি ডিসকাস করছি আমি কিন্তু অনেক কিছু বলছি। সো এগুলো আপনারা আপনাদের টেক্সট বুক যেটা আছে কটলারের বইটা, সেটা একটু ফলো করবেন, ঠিক আছে? কাটলারের বইতে আপনারা ইনফরমেশন গুলো আছে, বাকি ডিটেলস আরো বেশি আছে, সেগুলো আপনারা একটু দেখবেন। তো দেন হচ্ছে আমরা দেখবো হচ্ছে শেয়ার অফ কাস্টমার। Share of customer is the portion of the customer purchasing that company gets in its product categories. তাহলে আমরা যখন বলছি যে আমাদের গুড কাস্টমার রিলেশনশিপ যখন হবে, তখন আমরা কি করব, কাস্টমার লাইফ টাইম ভ্যালুটা ক্যাপচার করতে পারবো বা রিসিভ করতে পারবো। যখন আমরা এই কাস্টমার লাইফ টাইম ভ্যালুটা ক্যাপচার করতে পারছি, তখন আমার কি হচ্ছে, গুড রিলেশনশিপ ম্যানেজমেন্ট হচ্ছে, এবং সেটা আমাদের হেল্প করবে কি করতে, শেয়ার অফ কাস্টমার ইনক্রিজ করতে। শেয়ার অফ কাস্টমার্স হচ্ছে কোনটা, যে আমাদের প্রত্যেক ক্যাটাগরিতে, আমাদের প্রোডাক্টের যে ক্যাটাগরি আছে সেখানে আমাদের কাস্টমার পারচেজিংটা কেমন, বা কত পার্সেন্ট কাস্টমার পারচেজিং আছে, বা শেয়ার অফ কাস্টমার পারচেজিং, যে কাস্টমাররা প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কতটুকু পারচেজ করছে, এটাকে আমরা বলছি শেয়ার অফ কাস্টমার। ওকে, সো আমরা যদি একটা এয়ারলাইন্স এর কথা চিন্তা করি, তাহলে কি তাদের শেয়ার অফ, তাদের ক্ষেত্রে কি হবে, শেয়ার অফ ট্রাভেল। তারা কি চাবে, মোর কাস্টমাররা কি মোর ট্রাভেলটা, তাদের যে ট্রাভেল প্যাকেজেস গুলো আছে তারা যাতে সেটা পারচেস করে। সেক্ষেত্রে বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরিতে তাদের যে তাদের যে কাস্টমারদের পারচেসিং আছে সেটা যখন ইনক্রিজ হবে, তখন সেটাকে আমরা শেয়ার অফ কাস্টমার। হচ্ছে কাস্টমার ইকুইটি। তাহলে এতক্ষণ আমরা বলেছি যে কিভাবে আমরা লয়্যালটি অ্যান্ড রিটেনশনটা করব। ফার্স্ট ছিল হচ্ছে আমার লয়্যালটি অ্যান্ড রিটেনশন, আমরা দেখলাম গ্রোয়িং শেয়ার অফ কাস্টমার। প্রথমে আমরা নিজেরা লয়্যালটি অ্যান্ড রিটেনশন করবো, দেন হচ্ছে আমাদের শেয়ারটা কিভাবে, গ্রোয়িং শেয়ার অফ কাস্টমার কিভাবে হবে, হচ্ছে বিল্ডিং কাস্টমার ইকুইটি। এরপর আমাকে কি করতে হবে, কাস্টমার ইকুইটি এনশিওর করতে হবে। কাস্টমার ইকুইটি is the total combined customer lifetime value of all of the company's customer. The customer equity আমরা বলছি combined যে কাস্টমার লাইফ টাইম ভ্যালু, সব আবার কোম্পানিতে যতজন কাস্টমার আছে তাদের যে কম্বাইন্ড লাইফ টাইম ভ্যালু একটু বলেছি, সারা লাইফে যত পারচেস করবে তার যে টোটাল ভ্যালুটা, এন্টায়ার স্ট্রিমের যে ভ্যালুটা, সেটাকে আমরা লাইফ টাইম ভ্যালু বলি। তাহলে ইকুইটিটা কি হচ্ছে, কাস্টমার ইকুইটি হচ্ছে এই যে কম্বাইন্ড কাস্টমার লাইফ টাইম ভ্যালু সব কাস্টমারের, এটাকে আমরা বলছি কাস্টমার ইকুইটি। ওকে, সো কাস্টমার ইকুইটি ইজ নট অনলি ফর আওয়ার কাস্টমার প্রেজেন্ট কাস্টমার, ইট ক্যান বি আওয়ার পটেনশিয়াল কাস্টমার। আমাদের যে পটেনশিয়াল কাস্টমাররাও আছে, তাদের থেকে আমার টোটাল লাইফ টাইম ভ্যালুস কত হতে পারে, কম্বাইন্ড যে ভ্যালুটা, এটাকে আমরা বলছি কাস্টমার ইকুইটি। এটার মাধ্যমে আমরা আসলে জানতে পারি যে আমাদের ফিউচারে কাস্টমার যে আমার বেজ আছে,
সেটা কতটুকু হতে পারে, ঠিক আছে? এন্ড আমরা জানি যে এখন আমি এই যে কাস্টমার ইকুইটিটা সেটা আমরা কিভাবে মেজার করব? যত বেশি কাস্টমাররা লয়াল হবে, যেহেতু আমরা দেখেছি যে লাইফ টাইম ভ্যালু ইজ ডিপেন্ডেন্ট অন আওয়ার লয়্যালটি অ্যান্ড রিটেনশন, তো আমরা বলতে পারি যে আমাদের কাস্টমার যত বেশি লয়াল হবে তত আমার কাস্টমার ইকুইটিটা তত কি হবে, বেশি হবে, তাই না? কাস্টমাররা যত লয়াল হবে কাস্টমার ইকুইটিও তত কি হবে, ইনক্রিজ করবে, কারণ লয়াল হলে আমাদের কোম্পানির কাস্টমার লাইফ টাইম ভ্যালু কি হবে, ইনক্রিজ হবে, পটেনশিয়াল কাস্টমাররাও অ্যাট্রাক্ট হবে, কারেন্ট কাস্টমার তো আছে। সো এটার মাধ্যমে আমাদের কি কাস্টমার ইকুইটিটা এনশিওর করা পসিবল। সো এই যে কাস্টমার ইকুইটি, এটার মাধ্যমে আমরা কিন্তু, এটা কিন্তু আমাদের একটা গুড মেজার, যেটার মাধ্যমে আমরা আমাদের একটা ফার্মের পারফরমেন্স মেজার করতে পারি। যেহেতু এটা শুধুমাত্র প্রেজেন্ট যেই সেলস সেটা নিয়ে কথা বলছে না, এটা কি ফিউচারটাও নিয়েও কনসিডার করছে, যেহেতু আমরা চিন্তা করছি যে এখানে আমার কাস্টমার বলতে নট অনলি আওয়ার প্রেজেন্ট কাস্টমার, ইট অলসো ইনক্লুডস আওয়ার পটেনশিয়াল কাস্টমার, ফিউচার কাস্টমার। সো এটার মাধ্যমে কিন্তু আমরা একটা ফার্মের পারফরমেন্স সম্পর্কে জানতে পারছি about their total sales, not only current sales but also future sales as well. Clear? বুঝতে শেয়ার পেরেছি? অফ কাস্টমারটা আরেকবার বলবেন? শেয়ার অফ কাস্টমার্স হচ্ছে আমাদের ডিফারেন্ট ক্যাটাগরিজে, আমাদের ডিফারেন্ট প্রোডাক্ট ক্যাটাগরিজ থাকতে পারে। ডিফারেন্ট প্রোডাক্ট ক্যাটাগরিজে আমাদের কাস্টমারদের যে পারচেজিংটা কত পার্সেন্ট তারা পারচেজ করছে সেটাকে আমরা বলছি শেয়ার অফ কাস্টমার। এখন আমার একটা ক্যাটাগরিতে হতে পারে, যেমন আমি এয়ারলাইন্স এর কথা বলছি, এয়ারলাইন্স এর তাদের প্রোডাক্ট হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ট্রাভেল, তাহলে আমরা বলতে পারি যে তাদের ক্ষেত্রে এটা হবে শেয়ার অফ ট্রাভেল, যে তাদের এই যে ক্যাটাগরি ট্রাভেল ক্যাটাগরিতে তাদের কনজিউমারদের পারচেজিংটা কতটুকু। ক্লিয়ার? এটা কি এমন যে এই একটা কাস্টমার মানে কোন কয়টা মানে ডিফারেন্ট ক্যাটাগরিতে তার শেয়ার কতটুকু? হ্যাঁ, প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে তাদের, আমরা সেই প্রোডাক্টের ক্ষেত্রে শেয়ার কতটুকু সেভাবে বলবো। শেয়ার অফ প্রোডাক্ট 1, শেয়ার অফ প্রোডাক্ট 2, যে ধরনের প্রোডাক্ট সেটার ক্ষেত্রে আমার শেয়ার কতটুকু। আচ্ছা মিস, থ্যাংক ইউ। আচ্ছা, এটা কি ক্লিয়ার সবাই? কাস্টমার ইকুইটিটা জি কি ম্যাম। বুঝতে পেরেছি? ওকে, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দ্যাট বিল্ডিং রাইট রিলেশনশিপ উইথ দ্য রাইট কাস্টমার। তো আমরা তো বলছি যে কাস্টমার ইকুইটি নিয়ে কথা বলছি, তো উই নিড টু বিল্ড রাইট রিলেশনশিপ উইথ দ্য রাইট কাস্টমার। সো আমরা এখানে আমাদের এক্সিস এ দিয়েছি হচ্ছে প্রজেক্টেড লয়্যালটি, এন্ড ওয়াই এক্সিস এ আছে হচ্ছে পটেনশিয়াল প্রফিটেবিলিটি। তো আমরা বলছি যে প্রজেক্টেড লয়্যালটি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে শর্ট টার্ম, একটা হচ্ছে লং টার্ম। আমাদের প্রজেক্টেড লয়্যালটিটা কি হতে পারে, একটা হতে পারে শর্ট টার্ম লয়্যালটি, শর্ট টার্মের জন্য তারা লয়াল ছিল, আরেকটা হচ্ছে লং টার্ম, লং টার্ম তারা লয়াল ছিল। আরেকটা হচ্ছে আমাদের প্রফিটেবিলিটি, পটেনশিয়ালি আমার ফিউচারে কি প্রফিটেবিলিটি হতে পারে সেটার উপর বেস করে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে লো প্রফিটেবিলিটি, আরেকটা হচ্ছে হাই প্রফিটেবিলিটি। তো সেটার উপর বেস করে আমরা দেখছি যখন আমাদের লয়্যালটিটা হচ্ছে শর্ট টার্ম বা প্রফিটেবিলিটি হাই, তখন সেটাকে আমরা বলছি বাটারফ্লাইস। ঠিক আছে, আমি জাস্ট এগুলোটা ডিসকাস করবো, জাস্ট আমি প্রথমে নামগুলো বলছি। কিভাবে বুঝতে পেরেছি আমাদের শর্ট টার্ম হচ্ছে লয়্যালটি আর প্রফিটেবিলিটি কি হাই, এটাকে আমরা বলছি বাটারফ্লাইস। যখন আমার লয়্যালটি হচ্ছে লং টার্ম এবং প্রফিটেবিলিটিটাও কি হাই, তখন তাকে আমরা বলছি ট্রু ফ্রেন্ডস। যখন আমার লয়্যালটিটা শর্ট টার্ম, প্রফিটেবিলিটিটাও কি লো, তাদেরকে আমরা বলছি স্ট্রেঞ্জার্স। এটার মাধ্যমে আমরা আমাদের কাস্টমার ডিফাইন করছি বা কাস্টমারকে ক্লাসিফাই করছি। আমাদের যে কাস্টমার তাদেরকে আমি কিন্তু এটার মাধ্যমে ক্লাসিফাই করছি। দেন হচ্ছে আমার লয়্যালটিটা লং টার্ম কিন্তু আমার প্রফিটেবিলিটিটা লো, এদেরকে আমরা বলছি বার্নাকলস। তো এটা এই যে লেভেল অফ লয়্যালটি অ্যান্ড প্রফিটেবিলিটি, এটার উপর বেসিস করে আমরা আমাদের কাস্টমারদেরকে ডিফাইন করছি বা কাস্টমারদেরকে ক্লাসিফাই করছি। ফার্স্ট ওয়ান ইজ বাটারফ্লাইস।
বাটারফ্লাইস যারা তারা কি হয়, তারা নর্মালি কি হয়, প্রফিটেবল হয়, বাট দে আর নট লয়াল। কিন্তু শর্ট টার্ম, দ্যাটস ওয়াই আমরা বলছি দ্যাটস আর নট লয়াল। তারা কি হয়তোবা তাদের মাধ্যমে আমার প্রফিটেবিলিটিটা হাই হবে, বাট তারা কি আমাদের শর্ট টার্ম। তারা কি করবে, যখন আমার শর্ট টার্মে যখন তারা দেখবে যে কোম্পানিতে ভালো হচ্ছে বা কোম্পানি হচ্ছে ভালো প্রোডাক্ট দিচ্ছে, ওই টাইমে তারা কি করবে, কোম্পানিতে কন্ট্রিবিউট করবে বা প্রফিটেবল করবে। বাট যখনই তারা মনে করবে যে হয়তোবা কোনো একটা কারণে তাদের হয়তোবা তারা মনে করছে যে তারা বেনিফিটেড হবে না, এই টাইমে তারা কি করবে না, ওই টাইমে তারা কোম্পানির সাথে থাকবে না। আমরা যদি এই রিলেশনশিপটাকে অন্যভাবে বলতে চাই, যেমন হচ্ছে আমরা যদি অনেক সময় চিন্তা করতে পারি, একটা স্টক মার্কেট ইনভেস্টর তারা কি করে, নর্মালি তারা কি করে, ট্রেড শেয়ারসে তারা ইনভেস্ট করে থাকে, এবং তারা কি করে, ততক্ষণ পর্যন্ত ইনভেস্ট করে যতক্ষণ পর্যন্ত তারা কি পাবে, সেখান থেকে বেনিফিট পাবে। যখন তারা ভাবে যে না, এখানে হয়তো বা বেনিফিট হবে না, তখন তারা কি করে, সুইচ করে। তো তাদেরকে আমরা বলছি বাটারফ্লাইজ। তারা হচ্ছে শর্ট টার্মে হয়তো বা প্রফিটেবল হতে পারে, পটেনশিয়াল প্রফিটেবিলিটি থাকতে পারে, বাট তাদের লয়্যালটি থাকে না, এদেরকে আমরা বলছি বাটারফ্লাই। ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, দেন হচ্ছে আমাদের ট্রু ফ্রেন্ডস যারা, তারা কি আমাদের জন্য সবচেয়ে ভালো, বিকজ দে আর বোথ প্রফিটেবল অ্যান্ড লয়াল। তারা কি আমাদের প্রফিটেবল এবং লয়াল, এবং তাদের এই ক্ষেত্রে এই ট্রু ফ্রেন্ডসটা কেন হয়, বিকজ তাদের যে এক্সপেকটেশনস আছে ফ্রম দ্য কোম্পানি, সেটা এবং কোম্পানি যেটা অফার করছে, এই দুইটা কি হয়, বেস্ট হয়। তার মানে তারা যা চাচ্ছিল কোম্পানির কাছ থেকে, তারা সেটাই পাচ্ছে। সো দ্যাটস ওয়াই তারা কি হবে, প্রফিটেবল হবে এবং লয়াল হবে। এবং এই ধরনের কাস্টমারদের সাথে কোম্পানি সবসময় চাবে কি করতে, কন্টিনিউয়াসলি তারা এই ধরনের কাস্টমারকে খুশি করার ট্রাই করবে, স্যাটিসফাই করার ট্রাই করবে, এবং ট্রাই করবে যাতে তারা রিটেইন করে এবং কিভাবে সেটাকে ইনক্রিজ করা যায়। ঠিক আছে, এমন ভাবে তাকে করতে হবে যাতে তারা কি হয়, একজন লয়াল কাস্টমার থাকে, এবং তারা সবসময় কি করে, তাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা অন্য কনজিউমারদের কাছে শেয়ার করে, এবং তারা তাদের সবাইকে তাদের যে গুড এক্সপিরিয়েন্স সেটা সম্পর্কে তারা সবসময় বলতে থাকবে। এটাকে আমরা বলছি ট্রু ফ্রেন্ড। ক্লিয়ার? ইয়েস মিস। একজন তাহলে বাটারফ্লাইসটা বলেন, বুঝতে পেরেছেন? হু আর দ্য বাটারফ্লাইস? এই দুইটা যে বললাম, একজন বলেন, বাট হু আর দ্য বাটারফ্লাইস? মিস, যারা হলো এই কোম্পানি যখন ভালো প্রোডাক্ট দেয় শুধুমাত্র তখনই পারচেস করে এবং প্রফিটেবিলিটি শর্ট টার্মে তারা হলো বাটারফ্লাইস, আর যারা লং টার্মে সাস্টেইন করে কোম্পানির সাথে তারা হলো ট্রু ফ্রেন্ডস। তারা সাস্টেইনও করে, প্লাস হচ্ছে তারা প্রফিটেবলও থাকে, মানে তারা সবসময় লয়াল থাকে, এবং তারা কি করবে, সবসময় কোম্পানির থেকে বেশি পারচেস করবে, আদার যে কনজিউমার আছে তাদেরকে অ্যাট্রাক্ট করবে। এদেরকে আমরা বলছি ট্রু ফ্রেন্ডস। ক্লিয়ার? ইয়েস মিস। আচ্ছা, তারপর আমরা দেখি বার্নাকলস। বার্নাকলস আমরা কাকে বলছি, যারা হচ্ছে কি হাইলি লয়াল। তারা কি আমাদের লয়াল, বাট তাদের প্রফিটেবিলিটি কম, নট ভেরি প্রফিটেবল। তারা হচ্ছে হয়তোবা নিজেরা লয়াল, বাট খুব বেশি প্রফিটেবল না। তো আমরা এই ধরনের কাস্টমার কাদেরকে বলে থাকি, যারা হচ্ছে কি আমরা বলতে পারি যে তারা হচ্ছে লয়াল, বাট তাদের ক্ষেত্রে আমাদের প্রফিটেবিলিটিটা কি হবে, কম হবে। এই ধরনের কাস্টমার হয় নর্মালি যারা প্রবলেমেটিক কাস্টমার। কিছু কিছু প্রবলেমেটিক কাস্টমার থাকে যারা কি হয়তোবা কোম্পানি তাদেরকে ভালো সার্ভিস প্রোভাইড করছে, বাট দে আর কনফিউজড অ্যাবাউট দেয়ার নিডস। কাস্টমার যারা আছে তারা কি, তাদের নিড কোনটা, তারা আসলে সেটা তারা স্যাটিসফাইড হয়, বা তারা হচ্ছে লয়াল,
তারা হয়তো বা বুঝতে পারে যে কোম্পানি তাদেরকে ভালো সার্ভিস প্রোভাইড করছে, বাট দে আর নট অ্যাওয়্যার অফ দেয়ার ওন নিডস। তারা আসলে জানে না যে তাদের আসলে need কি। তাদেরকে আমরা বলছি বার্নাকলস। ঠিক আছে, এই ধরনের যে কাস্টমার আছে এই ক্ষেত্রে তারা হয় যে তারা স্যাটিসফাইড থাকে, দ্যাটস ওয়াই তারা কি লয়াল। বাট যেহেতু তারা তাদের নিড সম্পর্কে অ্যাওয়ার না, তারা কি করে না ফিউচার যে পারচেস বা তাদের যে প্রোডাক্টটা সেটা যে আদার কনজিউমারদের কাছে বলবে সেই জিনিসটা তারা করে না। ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি মিস। Yes, ma'am. লাস্ট ওয়ান হচ্ছে স্ট্রেঞ্জার্স। স্ট্রেঞ্জার্সদের ক্ষেত্রে কোন জিনিসটা, যাদের লয়্যালটিও কম, প্রফিটেবিলিটিও কম, লয়্যালটিও আচ্ছা হোল্ড করবেন। আচ্ছা, স্ট্রেঞ্জার্সদের ক্ষেত্রে যেটা, যাদের ক্ষেত্রে আমাদের কি লয়্যালটিটাও লো, প্রফিটেবিলিটি লো, তাদেরকে আমরা বলছি স্ট্রেঞ্জার্স। সো স্ট্রেঞ্জার্সদের ক্ষেত্রে আমাদের হচ্ছে তারা দেখা যায় যে তাদের যে নিডটা বা তারা যে জিনিসটা ফুলফিল করতে চাচ্ছে সেক্ষেত্রে অনেক ডিফারেন্স থাকে। কোম্পানি যেটা অফার করছে সেটার সাথে তাদের যে অ্যাকচুয়াল নিডটা, এই দুটার যে ডিফারেন্সটা সেটা অনেক বেশি হয়। দ্যাটস ওয়াই তারা লং টার্মেও প্রফিটেবল হয় না এবং তাদের লয়্যালটিটাও হয় না, স্ট্রং হয় না, বা তারা কম লয়াল হয়। ওকে, বুঝতে পেরেছি এটা? এটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে? না মিস। ওকে, দ্যাটস অল। আজকে আর করাবো না, বাকিটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? Any question now? নো মিস। Okay, thank you. অ্যাটেন্ডেন্স নিচ্ছি, অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় প্লিজ আপনাদের ভিডিওটা অন রাখবেন যাতে আমি দেখতে পারি। আপনার সেকশন এ, রাইট? Yes, ma'am. Okay, respond your number 2261. 2261, 77, Yes, ma'am. 93, 22 101, sorry, Yes, ma'am. 22 131, 22 153, Present, ma'am. 23 1 1, মিস ওর মাইকের প্রবলেম, ওর টেক্সটে লিখছে। 5 Present, miss. 7, Present, miss. 11, Yes, ma'am. 19, Yes, miss. 21, Present, ma'am. 23, Present, ma'am. 25,
Present, ma'am. 27, Present, ma'am. 31, Present, ma'am. 33, Present, ma'am. 35, Yes, ma'am. 41, Present, ma'am. 45, Present, miss. 51, Present, ma'am. 53, Yes, ma'am. 59, Present, ma'am. 61, Present, ma'am. 65, Present, ma'am. 67, Present, ma'am. 69, Yes, ma'am. 75, Yes, ma'am. 77, 79, Yes, miss. 89, Present, miss. 91, Present, miss. 93, 95, Miss 77 present. 95 আছেন? ম্যাম 95 এ ইলেকট্রিসিটি চলে গেছে 97, না প্রেজেন্ট ম্যাম 101, Yes, ma'am. 105, Yes, ma'am. 109, Present, ma'am. 111, 113, Yes, ma'am. 115, Present. 119, Present, ma'am. 125, Present, ma'am. 127, Present, ma'am. 129, Present, ma'am. 131, Present, ma'am. 133, Present, ma'am. 137, Present, ma'am. 141, Present, ma'am. 143, Present, ma'am. 145, Ma'am, 113 present. Ma'am, হ্যাঁ একটু হোল করবেন ইয়ে হচ্ছে 113 আর কেউ আছেন? ওকে থ্যাংক ইউ তাহলে নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের স্যাটারডে আমার নেট প্রবলেম ছিল প্রেজেন্ট কি হয়ে গেছে কত আইডিয়া ম্যাম আপনার ম্যাম 61